নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে তার উপত্যকা গভীরীকরণ, দীর্ঘায়ন ও বিস্তৃতিকরণ করে থাকে। এখন এই যে নদী ক্ষয়কার্য করছে, তোমরা দেখো এই নদী যে ক্ষয়কার্য করে, কিছু পরিবহন করে, সঞ্চয় কার্য করে। এখন ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী আছে একটু এসো দেখি। তা এখন দেখো এই যে নদী, আচ্ছা নদী যে ক্ষয়কার্য করছে, এই যে নদী ক্ষয়কার্য করে কি কি প্রক্রিয়ার মাধ্যমে করে? দেখো জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ আর বুদবুদ ক্ষয়, এর মাধ্যমে নদী ক্ষয়কার্য করে থাকে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলোর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে প্রধানত, প্রথম দেখি, নদী ভি বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি করে থাকে। পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয়, ফলে নিম্ন দিকে ক্ষয় করে, পার্শ্ব ক্ষয়ের পরিমাণটা কম হয়, ফলে ভি বা আই আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি করে। এই যখন আর্দ্র অঞ্চলে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে, তখন তাকে আমরা কি বলি? গিরিখাত বলে থাকি। যেমন তোমরা দেখবে নেপালের কালীগণ্ডকী যে অন্ধা গিরিখাত, পৃথিবীর বলা যেতে পারে গভীরতম গিরিখাত, 5571 মিটার। এই যে গিরিখাতটা রয়েছে, এই গিরিখাতটা খুব গভীর, অর্থাৎ বিখ্যাত বলা যেতে পারে, খুবই গভীরতম। আমাদের ভারতবর্ষে এরকম হিমালয় পার্বত্য অঞ্চলে শতদ্রু গিরিখাতও বেশ উল্লেখযোগ্য, 5000 মিটারের মতো আমরা দেখতে পাচ্ছি আমাদের গিরিখাতটা রয়েছে। এসো দেখি এই গিরিখাত যখন আই আকৃতির মতো সৃষ্টি হবে, সেটা কোথায় হবে? যদি শুষ্ক অঞ্চলে নদী যদি আই আকৃতির গিরিখাত সৃষ্টি করে, তখন তাকে আমরা বলি, বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি করে, তখন তাকে আমরা বলি ক্যানিয়ন। অর্থাৎ পার্বত্য প্রবাহের শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে যখন নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীর হয়, পার্শ্বক্ষয় থাকে না, এই আই আকৃতির উপত্যকাকে আমরা ক্যানিয়ন বলি। তাহলে কী বলবো সংক্ষেপে? শুষ্ক মরু অঞ্চলে আই আকৃতির গিরিখাতকে ক্যানিয়ন বলবো। তোমরা তো কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছ,
সুদৃশ্যতম, দেখতে ভালো। এটা মোটামুটি আমরা বলতে পারি যে খুবই বৃহত্তম সারা পৃথিবীর মধ্যে। এখন দেখো, এই ক্যানিয়নের মধ্যে যে তোমার সাংপো নদী, সাংপো যে নদী রয়েছে, সেই সাংপো নদীর যে ক্যানিয়ন, অর্থাৎ 5500 মিটার গভীর, এটা মোটামুটি এখন গভীরতম বলা যেতে পারে। তা একটুখানি লক্ষ্য করো যে গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে তফাৎটা কী। দেখো, গিরিখাত হচ্ছে আর্দ্র অঞ্চলে হবে, আর ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে হবে। গিরিখাতের ক্ষেত্রে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হবে, আর ক্যানিয়নের ক্ষেত্রে আই আকৃতির উপত্যকার সৃষ্টি হবে। আর গিরিখাতের ক্ষেত্রে পার্শ্বক্ষয়ের পরিমাণ একটু বেশি দেখা যায়, আর ক্যানিয়নের ক্ষেত্রে পার্শ্বক্ষয়ের পরিমাণ দেখা যায় না, কারণ বৃষ্টিহীন, সেই জন্য। সুতরাং আমরা যেটা বলবো, সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমাদের এই যে গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে তফাৎটা হয়ে গেল, তাহলে আর্দ্র অঞ্চল শুষ্ক অঞ্চল, ক্যানিয়নের ক্ষেত্রে শুষ্ক অঞ্চল, গিরিখাতের ক্ষেত্রে আর্দ্র অঞ্চল, আর গিরিখাত ভি আকৃতির, ক্যানিয়ন আই আকৃতির। গিরিখাতের ক্ষেত্রে কী দেখা যায়? পার্শ্বক্ষয়ের পরিমাণ দেখা যায়, ক্যানিয়নের ক্ষেত্রে পার্শ্বক্ষয় নেই, কারণ শুষ্ক অঞ্চল ছিল। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আবদ্ধ শৈলশিরা। তাহলে এসে দেখি, দেখো, শৃঙ্খলিত শৈলশিরা পার্বত্য অঞ্চলে অনেক সময় নদী উপত্যকা দুপাশ হতে শৈলশিরাগুলি শৃঙ্খলিতভাবে উপত্যকায় নেমে এসে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এর ফলে আমরা একে বলি শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা। অর্থাৎ যদি আমরা দেখি যে পরস্পর দুটি বাঁধের সংশ্লিষ্ট বা একে অপরকে অতিক্রম করে বা ব্যবহৃত হয়, এইরূপ অবস্থানের ফলে কোনো স্থান থেকে স্পষ্ট নদী প্রবাহ বা সকল স্পার্শকে একসঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো না। অর্থাৎ উপরের দিকে বা উজানের দিকে যে অংশ, সেগুলোকে আড়াল করে দেয়। হ্যাঁ, তাহলে এই যে অভিক্ষিপ্তাংশগুলি যখন পরস্পর যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলি? আমরা বলি আবদ্ধ শৈলশিরা। এখন এই আবদ্ধ শৈলশিরা যেগুলো রয়েছে, এগুলো তো নদীর খাড়া ঢালের যে সেখানে দাঁড়িয়ে থাকে, তা যখন নদী এইগুলোকে কেটে প্রবাহিত হয়, তখন এইটাকে আমরা বলি কি? কর্তিত শৈলশিরা। তাহলে এইগুলো আমরা কোথায় দেখব? না, আমাদের পূর্ব হিমালয়ের তিস্তা, তোর্ষা, জলঢাকা যে নদীগুলো রয়েছে, মহানন্দা, এইখানে আমরা শৃঙ্খলিত শৈলশিরা এবং কর্তিত শৈলশিরা আমরা দেখব। এরপর দেখো জলপ্রপাত। না, নদীর গতিপথের তলদেশে হঠাৎ যদি ঢালের বিচ্যুতি ঘটে, তাহলে বিচ্যুতি তলের উপর থেকে জলরাশি সজোরে নিম্নে পতিত হয়, একে আমরা জলপ্রপাত বলি। অর্থাৎ কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে তুলনামূলকভাবে কোমল শিলার ক্ষয় বেশি হয়, সেই তুলনায় কঠিন শিলা কম ক্ষয় পায়। ফলে এক খাড়া ঢালের, অর্থাৎ যাকে আমরা ঢালের বিচ্যুতি বলছি, সৃষ্টি করে। এর ফলে কি হয়? জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। তাহলে এই জলপ্রপাতের একটা আমরা উদাহরণ দেখি।
যেমন দেখবে যে প্রধানত আমরা যেগুলো দেখতে পাই যে সুদৃশ্যতম জলপ্রপাত রয়েছে নায়াগ্রা জলপ্রপাত কথা বলতে পারি, খুব সুন্দর একটা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। হ্যাঁ, তা এই না এসো দেখো, এই যে জলপ্রপাত সৃষ্টি হয়, এই জলপ্রপাত সৃষ্টি হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। দেখো, প্রথমত হচ্ছে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে এবং তাদের বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে যে ঢালের বিচ্যুতি হয়, তার ফলে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। অনেক সময় কী হয়, চ্যুতি ঢাল বরাবর জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। পর্বত বা মালভূমি যেখানে সমভূমিতে এসেছে, তার ঢালের বিচ্যুতি বা ঢালের তারতম্যের জন্য জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আর কি হয়, হিমবাহযুক্ত ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এখন এই যে জলপ্রপাত, এই জলপ্রপাত আমরা দেখি যে যেমন প্রথমত বললাম কি না, কঠিন ও কোমল শিলা যদি কী হয় পাশাপাশি থাকে তাহলে জলপ্রপাত নায়াগ্রা। চ্যুতির ফলে দেখবে যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে নদীর ঢালের বিচ্যুতি দুটো ঘটলে যেমন আমাদের জোনা দশম হতে পারে। মালভূমির প্রান্তভাগ খাড়াভাবে নেমে আসলে সেখানে যেমন জলপ্রপাত সৃষ্টি হতে পারে, যোগ বা সারাবতী নদীর জলপ্রপাত। আবার এই ঝুলন্ত যে হিমবাহ, সেই ঝুলন্ত হিমবাহতে আমরা জলপ্রপাত দেখি, যেমন যুক্তরাষ্ট্রের সোয়েমিতি। এখন এই জলপ্রপাত ছাড়াও আমরা জলপ্রপাতের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ দেখতে পাই। যদি ধরো কোনো জলপ্রপাতের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হচ্ছে, তাকে আমরা ক্যাটারাক্ট বলি, যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত। আবার যদি জলপ্রপাতটি মানে ওই ধাপে ধাপে তোমার নেমে যায়, সিঁড়ির ধাপের মতো, হ্যাঁ, অর্থাৎ পরপর একাধিক ধাপযুক্ত হয়ে প্রবল বেগে কি হচ্ছে না জলপ্রপাতটি প্রবাহিত হচ্ছে, তাকে আমরা খরস্রোতা বলি, যাকে বলে কাসকেড বলা হয়ে থাকে। এটা যেমন দেখবে যে এই আমাদের রাঁচির জোনহা জলপ্রপাত, এই ধরনের জলপ্রপাত দেখতে পাওয়া যায়। তাহলে এই জলপ্রপাতের কিন্তু বেশ ভ্যারাইটিস রয়েছে। হ্যাঁ, দেখবে আমি একটা ছবি দিয়েছি তোমাদের, দেখবে এখানে যে আমাদের ভারতবর্ষের একটা যে উত্তরাখণ্ডের যে বীরথি জলপ্রপাত, সেই জলপ্রপাতের ছবিটা তোমরা এখানে দেখো, বেশ অনেকটা উঁচু থেকেই কিন্তু পতিত হচ্ছে। নিচে ডেসক্রিপশানে সব দেওয়া রয়েছে, দেখে নেবে। তো জলপ্রপাতের জল নিচে যেখানে পড়ে, সেই নরম শিলাস্তরটা নিচে বিশাল গর্তের সৃষ্টি হয়, ফলে গর্তের আয়তন ক্রমশ বাড়তে থাকে, ফলে উপরের যে কঠিন শিলা রয়েছে সেটা ঝুলতে থাকে, একসময় তা ভেঙে পড়ে। এভাবে কি হয়, উপরের শিলাস্তর ভেঙে পড়ার কারণে জলপ্রপাতটা উৎসের দিকে বা পিছনের দিকে পশ্চাৎ অপসারণ করে। আবদ্ধ শৈলশিরা, এখন পার্বত্য অঞ্চলে দুটো উপত্যকার থেকে পর্বতের যে অভিক্ষিপ্ত অংশ আছে, পরস্পর কী হচ্ছে না নেমে আসে, যেমন আমার আঙুলের দেখো এদিক থেকে একটা, এদিক থেকে একটা নেমে আসছে। এরকম এসে কি হয় না, নদীর যে প্রবাহ, সেই প্রবাহ পথকে বাধা সৃষ্টি করে থাকে। এখন এই যে বাধা সৃষ্টি করছে, তাহলে নদীর উত্তর দিকে মানে উজানের দিকে যেগুলো আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি হয় না, ওই যে তোমার দুটি বাঁকের মধ্যে সংশ্লিষ্ট যে স্পার আমরা যেটাকে বলছি, একে অপরকে কি হচ্ছে
অতিক্রম করে বা পাবরিত হয়ে কি হচ্ছে, একসঙ্গে নদীর যে স্পষ্ট প্রবাহ সেটাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাধা সৃষ্টি করছে। এইরকম যখন শৃঙ্খলিত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি, আবদ্ধ শৈল শিরা। তাহলে সংক্ষেপে আমরা কি দেখি, পার্বত্য অঞ্চলে অনেক সময় নদী উপত্যকার দুপাশে শৈলশিরাগুলি কী হচ্ছে, শৃঙ্খলিত হয়ে উপত্যকায় যখন নেমে আসে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একে অপরকে আবদ্ধ করে, তখন তাকে আমরা আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা বলি। এটাকেই নদী যখন তার প্রবাহর দ্বারা গতিপথকে বজায় রাখার জন্য কেটে প্রবাহিত হয়, অর্থাৎ অভিক্ষিপ্তাংশগুলোকে কেটে ফেলে, তখন যে কর্তিত অবস্থায় যে ঢালের সৃষ্টি করে তখন তাকে আমরা বলি কর্তিত শৈলশিরা। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি প্রপাতকূপ, জলপ্রপাত বা খরস্রোতার পাদদেশে জলের যে আঘাত, সেই আঘাতে ঘূর্ণির সৃষ্টি হয়, তার সঙ্গে কী হয় না, নুড়ি পাথর যেগুলো থাকে সেগুলো আবর্তিত হয়ে কি হয় না, ঘূর্ণিপাকের সৃষ্টি করে পাক খেতে খেতে ঘর্ষণের মাধ্যমে ভূমিদেশে শিলাগাত্রে গর্তের সৃষ্টি করে। একে আমরা যে বড় বড় গর্ত সৃষ্টি হয় পর্বতে, মানে জলপ্রপাতের পাদদেশে, তাকে আমরা প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল বলি। তাহলে একটু এসো, তাহলে আমরা সংক্ষেপে দেখে নিই। অর্থাৎ জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত এবং ঘর্ষণ ক্ষয়ের মাধ্যমে শিলারাশি দ্বারা যে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয় তাকে আমরা প্রপাতকূপ বলছি। যেমন দেখো, তোমরা যদি কোনো দিন ধানবাদের কাছে উচ্ছি নদীর ঝর্ণা দেখতে যাও, ওখানে দেখবে যে উচ্ছি নদীর নিচে তলদেশে এরকম একটা প্রপাতকূপ রয়েছে। আবার উড়িষ্যাতে কারাকোলা নামে সেখানে সানঘাগরা যে জলপ্রপাত রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এই প্রপাতকূপ দেখতে পাবে। মন্তব্য: নদীর গতিপথে জলস্রোতের সঙ্গে কি হয়, ছোট ছোট নুড়ি কি করে, অবঘর্ষ প্রক্রিয়া নদীর তলদেশে গোলাকার, মসৃণ, বর্তুলাকার ছোট ছোট গর্ত সৃষ্টি করে থাকে।
এই গোলাকার মসৃণ যে বর্তুলাকার গর্ত, এদেরকে আমরা কি বলছি? মন্তকূপ বা পটহোল বলে থাকছি। এই মন্তকূপ বা পটহোল কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হতে দেখা যায়। তোমরা যেখানে এই ধরনের মন্তকূপ একসঙ্গে অনেক গড়ে উঠবে পরপর 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 নদীগর্ভে, তাদেরকে আমরা মন্তকূপ কলোনি বলে থাকি। তোমরা লক্ষ্য করবে পার্বত্য অঞ্চল ছাড়াও মালভূমি অঞ্চলে, আমাদের ঝাড়খণ্ডে, বিহারে ছোট ছোট যে নদীগুলো রয়েছে, সেখানে এই মন্তকূপ বা পটহোল কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবে। যেমন এখানে আমরা দেখবে যে ঝাড়খণ্ডের সরাইকেলা, খড়কাই নদীতে প্রচুর কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, আমি এর আগে তোমাদের বললাম যে উস্তি নদীতে যদি শীতকালের দিকে যাও, ঘুরতে যাও, দেখবে ওই নদীর মধ্যে প্রচুর পটহোল কিন্তু স্বচ্ছ জলে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। দেখাও গেছে, আমি নিজেও দেখেছি এটা। হ্যাঁ, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়।